আমন্ত্রণ ২১-এর রাতে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি ২১ টেলিভিশনের পক্ষ শুকরিয়া, থেকে। আলহামদুলিল্লাহ। শুরুতেই কথা না বাড়িয়ে আলোচনায় যেতে চাই। আমি সম্প্রতি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বক্তব্য দিয়েছেন। একাধিকবার তারা এই কথাগুলো বলছেন, সংসদে বলছেন, সংসদের বাইরেও বলছেন। আমি আলোচনায় যাওয়ার আগে তার বক্তব্যটি একটু উল্লেখ করতে চাই। জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। তবে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করে তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। তার বক্তব্যের সঙ্গে আপনি নিশ্চয়ই শুনেছেন, এই বক্তব্য নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ২১ টেলিভিশন এবং দেশে প্রবাসে অগণিত দর্শক শ্রোতাকেও কৃতজ্ঞতা। আমরা শুনেছি বিএনপির মহাসচিব এবং মাননীয় মন্ত্রী, অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন, সম্প্রতি বলেছেন উনি জামাত ইসলামী সম্পর্কে অনেক কথাই উনি মাঝে মাঝে বলেন। তো তিনি যে রাজনৈতিক দলটাকে রিপ্রেজেন্ট করেন, ওনার আদর্শ, চিন্তা চেতনা, ওনার স্টুডেন্ট লাইফের ব্যাকগ্রাউন্ড, এগুলো তো সব মোটামুটি আমরা জানি। এখন একটা দল করতে গেলে, ক্ষমতায় থাকতে গেলে কিছু কথা তো তাকে বলতে হয়। তো সেটা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলবো। উনি বলছেন যে জামাত ইসলামী গণতান্ত্রিক দল নয়। প্রথম কথা, একটা অসত্য, ভুল কথা তিনি বলেছেন। ফ্রম 1979 টু 2026 বাংলাদেশে অনুষ্ঠিত সব কয়টি গ্রহণযোগ্য জাতীয় সংসদের নির্বাচনে, যে নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে, সব কয়টা নির্বাচনে জামাত অংশ নিয়েছে, কম বেশি আসন পেয়েছে। একবার ওনাদেরই দল বিএনপির সঙ্গে সরকার গঠন করে সরকারেও শরিক থেকেছে। এখন একটা সর্ববৃহৎ বিরোধী দলের ভূমিকায় জামাত ইসলামের নেতৃত্বে পার্লামেন্টে জামাত রিপ্রেজেন্ট করছে। তো ডেমোক্রেসির ডেফিনেশনটা কি? জনগণের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তনের যে পদ্ধতি, ইলেকশনের, ডেমোক্রেসির, তো জামাত তো সেই পদ্ধতি নিয়মতান্ত্রিক, গঠনমূলক, একটা ডিসিপ্লিন, সাংবিধানিক ওয়েতে বাংলাদেশে একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করছে। এখন এত বড় একটা দলের মহাসচিব হয়ে, সরকার একজন মন্ত্রী হয়ে উনি যদি বলেন যে না, এটা গণতান্ত্রিক না, তাহলে গণতন্ত্রের নতুন ব্যাখ্যা তো আমার ফখরুল ভাইকেই দিতে বলতে হবে। সেজন্য এই কথাটা উনি অসত্য বলেছেন। হতে পারে উনি তো নানান চিন্তা দ্বারা প্রভাবিত হন অনেক সময়, ওনার আশেপাশে যারা থাকেন। সব তো আর দল বিএনপি হলে হবে কি, তার মধ্যে নানান মতের, নানান চিন্তার লোক আছে। এক, সেকেন্ড, উনি বলেছেন যে রেজিমেন্টেড, ওয়েল অর্গানাইজ, ডিসিপ্লিন একটা পার্টির মধ্যে তো এ সমস্ত সুশৃঙ্খল নিয়ম পদ্ধতি, শৃঙ্খলা থাকবে। একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জামাত চলছে, তো চলবেই। একটা রাজনৈতিক দল তো নির্দিষ্ট টার্গেট থাকবে। আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই ইসলামী আদর্শের ভিত্তিতে। মহান আল্লাহ তাআলার যে বিধান, জনগণের সব কল্যাণ সেই বিধান ইমপ্লিমেন্টেশনের মধ্যেই কিন্তু আছে। তো সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। এখন উনি বলেন যে এটা জনগণের সাথে যায় না। তো জনগণের সাথে যায় কি না যায়, দ্যাট ইজ আপ টু দ্য পিপল। আপনি ছেড়ে দেন জনগণের কাছে। জনগণ ভোট দিচ্ছে এভরি আফটার 5 ইয়ার্স। জনগণ তার মতামত দেবে, সরকারকে যাবে আর যাবে না, পাবলিক উইল ডিসাইড, পিপল উইল ডিসাইড। ফলে যায় কি যায় না, তো উনি তো দেখতে পাচ্ছেন যে আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে একটা নতুন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের যে কথা আমরা বলছি, সৎ নেতৃত্বের যে কথা বলছি, তো জনগণ আমাদেরকে কি পরিমাণ ভোট দিয়েছে
তো এটা কি জনগণের চাওয়া বা জনগণের সাথে যায়, একে মিন করে না। এই জন্য শুধু প্রথাগতভাবে একটা দলের বিরুদ্ধে কিছু বলতেই হবে তাই একটা কিছু বলে দিলাম, কিন্তু এটার ভেতরগত বিশ্লেষণগত অন্তর্নিহিত সত্য না থাকলে মানুষ এসব মন্তব্যে কিন্তু হাসে। সেজন্য আমি এ ব্যাপারে এতটুকুই আমি আমাদের একজন শ্রদ্ধ নেতার ব্যাপারে মন্তব্য করতে চাই, এর চেয়ে আর বেশি না। আপনি নিশ্চয়ই সংসদ অধিবেশন দেখছেন বা উপভোগ করছেন। আমরা দেখেছি যে সংসদ বেশ প্রাণবন্ত আলোচনা হচ্ছে, বাজেট অধিবেশনে দেখলাম, এবং সেখানেও বড় একটি অংশ আমরা দেখলাম যে সরকারি দলের যারা সংসদ সদস্য আছেন তারা বেশ কিছু বিষয়, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনিও সেই সবার মতনই তিনিও একই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সেটি একটু তার বক্তব্য উল্লেখ করতে চাই। জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিয়ে সমালোচনার আগে আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার। এর জন্য তাকানো দরকার যে 1971 সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকের এই সমস্যা হয় না। তিনি বলেছেন, আপনাদের নেতা প্রফেসর গোলাম আজম যখন বলেছিলেন 1971 সালে আমরা ভুল করিনি, আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদের জানানো উচিত। বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না। আবারও সেই ধন্যবাদ। আমি এ ব্যাপারে মাত্র দুইটা কথা বলবো। এটা তো খুব পুরানো একটা, মানে মানুষের যখন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শ দিয়ে, যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, চরিত্র দিয়ে মোকাবেলা করার আর কোনো হাতিয়ার যখন থাকে না, তখন মানুষ এই ধরনের অসত্য তথ্য, যুক্তি এগুলো সামনে নিয়ে আসে। এক। দ্বিতীয় হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইস্যুটা 71 সালে ওই সময় তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সেই সময়কার বাস্তবতায় কোন কোন দল কি রাজনৈতিক ভূমিকা গ্রহণ করেছিল সেটাও কিন্তু কোনো গোপন না, এটা কিন্তু সবাই জানে। তো সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় যেসব রাজনৈতিক দলগুলো একটা পলিটিক্যাল আলাদা ভূমিকায় চলে গিয়েছিলেন, কেউ চেয়েছিলেন যে ভারতীয় আগ্রাসনের সাহায্য নিয়ে ভারতের আগ্রাসী শক্তিকে আধিপত্যবাদী চরিত্র তো চিনতে এই ভূখণ্ডের মানুষের আর বাকি নেই। তো যারা ওই সময়ে রাজনৈতিক এইসব ভূমিকায় নিয়ে তারা অখণ্ড পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, এটা তো সত্য, এটা এখানে লুকাবার কিছু নেই। শুধু জামাত ইসলামী নয়, অনেকগুলো দল। তার মধ্যে আর একটা ফখরুল ভাই বলেন না, তদানীন্তন ওই পূর্ব পাকিস্তানে যারা চীনপন্থী কমিউনিস্ট পার্টি ছিলেন তারাও কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। স্বাধীনতার অনেক দিন পর তারা দেয়ালে দেয়ালে তাদের স্লোগান যখন লিখতেন, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ইপিসিপিএমএল, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদী, একদিনও মির্জা ফখরুল সাহেবের মুখ দিয়ে আসে নাই যে ওরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, ওরাও বাংলাদেশ চায়নি। তো যাই হোক, দ্যাট ইজ অ্যানাদার থিংস। তো যেসব দলগুলো ওই সময়ে ভয় পেয়েছিল যে ভারতের আগ্রাসনে এই দেশটা আলাদা হয়ে গেলে এই ভূখণ্ডের মানুষের সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রকৃত অর্থে অর্জিত হবে না, আমাদের তাদেরকে দ্বারাই পরিচালিত হতে হবে। আমাদের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায় ওঠানামার সব পলিটিক্স তারাই রিমোট কন্ট্রোল করবে। বাংলাদেশটা হয়ে গেছে। স্বাধীনতার এই 54-55 বছরে ভারতের সে আগ্রাসী নীতি কিন্তু দেশের জনগণ দেখেছে। এটা একদিকে রাখি। আর আবার ওইখানে গিয়ে আমি এটা বলতে চাই যে সেই সময়কার রাজনৈতিক দলগুলো ওই সময় কি ভূমিকা কেন রেখেছিলেন তার ব্যাখ্যাও কিন্তু তারা বিভিন্ন সময় দিয়েছেন। সেটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে। তার মধ্যে জামাত ইসলামী দল, তার নেতা অধ্যাপক গোলাম আজম, তিনি বাইতুল মোকাররমের উত্তর গেটে কারাগার থেকে মুক্তি পেয়ে নাগরিকত্ব সহকারে তিনি যখন বেরিয়ে এলেন, প্রথম দেওয়া একটা নাগরিক সম্বর্ধনায় তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেখানে তো খুব ক্লিয়ারলি বক্তব্য রেখেছিলেন, দ্যাট ওয়াজ রেকর্ডেড, বই পুস্তক বুকলেট আছে, আপনি এক সাংবাদিক হিসেবে জানেন। সেখানে তিনি বলেছিলেন যে আমাদের ভূমিকায় বা আমার কোনো আচরণে দলের এবং ব্যক্তির উল্লেখ করেছিলেন যে কোনো ভূমিকায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি জাতির কাছে আপিল করেছিলেন। এরপর বিভিন্ন সময় আমাদের অনেক নেতারা, অর্থাৎ ওই সময় যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে তারা এই কথাগুলো বলেছেন। এক। সেকেন্ড হচ্ছে যে
সেই সময়কার জামাত ইসলামী আর বাংলাদেশের স্বাধীনতার পরের জামাত ইসলামী এক নয়। আমাদের গঠনতন্ত্র, পলিসি, দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। দল নিষিদ্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। ৭৯ সাল থেকে আমরা রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে নিবন্ধন নিয়ে আমরা রাজনীতি করেছি। সব সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের গঠনতন্ত্রে ২২টা সংশোধনী হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক অবদানকে আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ইভেন জামাত ইসলামের সদস্য হতে গেলে যতগুলো শর্ত, তার একটা শর্ত দেওয়া হয়েছে যে এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। এটাও জামাতের সদস্য হওয়ার একটা প্রিকন্ডিশন। তো এগুলো রাজনীতি পরিবর্তনশীল। আর এখন যারা জামাত ইসলামীতে আমরা নেতৃত্ব দিচ্ছি, একেবারে আমাদের আমির থেকে শুরু করে যারা, ওই সময় কেউই এই দলের কোনো নেতৃত্বে ছিলেন না। যারা ওই সময় রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন তারা প্রায় সব দুনিয়া থেকে চলে গেছেন। সে ব্যাখ্যা তারা দিয়েছেন। এখন এটা মোটেই প্রাসঙ্গিক নয় এই কারণে যে আমরা মাঝে মাঝে বলেছি যে মির্জা ফখরুল ভাই যে দলের মধ্যে আছেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার অনেক পরে, মোস্ট প্রবাবলি 78। তো ওই মুক্তিযুদ্ধকালীন যারা বাংলাদেশ না চেয়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন, তাদের অনেক বড় বড় নেতাদেরকে বিএনপিতে পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমানই তাদেরকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী পদে তারা সরকারে নিয়েছিলেন। তো এটা তা উনি যদি ওই সময়কার রাজনৈতিক ভূমিকা কারা কী রেখেছিলেন সেই ভুলের প্রসঙ্গ আনেন, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আনেন, তাহলে উনার দলের বাংলাদেশ যারা চাননি, স্বাধীনতার বিপক্ষে যাদের ভূমিকা ছিল, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, ইভেন অনেকে বলেন তথ্যসহ মির্জা ফখরুল ভাইয়ের পিতা আমির গোসিম মাহমুদ চৌধুরীর পিতা, বহু মানুষ এখানে আছে, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যুদ্ধাপরাধ মামলায় যার ফাঁসি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্তত 14-15 জনের মন্ত্রী, এমপির, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাম বলা যাবে যারা বিএনপির সাথে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তার কথা যদি পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে না হয়ে থাকে, সিনসিয়ারলি হয়, তাহলে তো যাদেরকে ওনাদের দলে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই ক্ষমার নমুনা এবং নিদর্শন তো আগে ওনাদেরকেই দেখাতে হয়। তো আমি কথা বলবো যে এটা একটা রাজনীতিতে 50-55 বছরের মীমাংসিত ইস্যু, এগুলো রেকর্ডেড, এগুলো ডিসাইডেড, এগুলো শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় মিট আপ করে গেছেন, জিয়াউর রহমান এটা মিট আপ করে গেছেন। 36-37 বছর পরে এসে শেখ হাসিনা নানান আইন কানুন এটা সেটা পরিবর্তন করে এই ইস্যুটাকে এনে শুধু জাতিকে বিভক্ত করে আওয়ামী লীগ কী করে ক্ষমতায় থাকতে পারে সেই পলিটিক্সকে একটা আধিপত্যবাদী শক্তির মদদে এই পুরনো ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভাগ করার এই বক্তব্যটা ওনারা বারবার দিয়ে থাকেন। তো সেই জন্য আমি মনে করি এগুলো এখন বিএনপির নেতারা কেন বলেন, আর কোনো উদ্দেশ্য পাওয়া যায় না, একটাই উদ্দেশ্য যে এদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই শক্তিকে বিভক্ত করে ওনারা কিছুক্ষণ ক্ষমতায় থাকতে পারেন কিনা। তো এটা আমি মাঝে মাঝে রসিকতা করে বলি যে এসব পুরানো ভাঙা রেকর্ডের গান এই জাতি আর শুনতে চায় না। বাংলাদেশে এখন বহু আধুনিক গান হয়েছে, নতুন রাজনৈতিক অনেক ন্যারেটিভ গান হয়েছে, সেগুলো ওনাদের বলা উচিত। এবং আমি এটাও অনেক সময় বলেছি দু একটা ইন্টারভিউতে যে আমরা যখন ছাত্র জীবনে স্কুল কলেজে পড়তাম, গাজী কালু চম্পাবতীর গান, রূপবানের গান, সিরাজউদ্দৌলার গান এসব ছিল। এখনকার নতুন জেনারেশন এগুলো শোনে না, এখন বহু গান হয়েছে। তো এই 54 বছরের পুরানো মীমাংসিত ইস্যুর এই গান মানুষের কাছে, প্রজন্মের কাছে ভালো লাগে না। যদি তা ভালো লাগতো তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার আগে দেশের কমপক্ষে 5টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে নতুন প্রজন্মের কাছে কত কথা বলেছেন, গুপ্ত বলেছেন, রাজাকার বলেছেন, রক কাটা বলেছেন, স্বাধীনতা বিরোধী বলেছেন, ন্যারেটিভ তো কোনোটা বাকি দেওয়া হয়নি ঠেকাইতে, কিন্তু নির্বাচনের রেজাল্ট কি বলে আপনাদের এই গান জাতি শোনে নাই। ফলে এটা যদি যুক্তি আর আদর্শ দিয়ে রাজনীতিকে মোকাবেলা করার কোনো সৎসাহস থাকে, আমি বিএনপি সহ সকল এই জাতীয় দলকে ওয়েলকাম জানাবো, আসেন
জাতির কাছে আপনার চরিত্র আদর্শ দেন। আর একটা প্রমাণ কি দিতে পারবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের স্বাধীনতার বিরুদ্ধে জামাত ইসলামী কোনো ভূমিকা রেখেছে, কোনো কথা বলেছে? দেশ গঠন করার জন্য, দেশের উন্নতির জন্য, আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য জামাত বরং বারবার জীবন দিয়েছে, কারা নির্যাতিত হয়েছে। ফলে আপনি কি করে তাকে স্বাধীনতা বিরোধী বলবেন? দেশটা হয়ে যাওয়ার পরে সেই দেশের বিরুদ্ধে কোনো ভূমিকা জামাত ইসলামীর ছিল কিনা? বিফোর পার্টিশন পাকিস্তান আমলে সেই সময়কার যারা জামাতের নেতৃত্ব দিয়েছিলেন, সেখানকার বাস্তবতায় তাদের কি ভূমিকা দিয়েছিলেন, কি তাদের রোল ছিল, সে এক্সপ্লানেশন সেই সময়কার নেতারা কিন্তু দিয়েছেন। সেটা আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, বিতর্ক করতে পারেন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। কিন্তু জামাত ইসলামী কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, কোনো ফৌজদারি অপরাধ করে নাই। এই যে সমস্ত অভিযোগ দেওয়া হয়, এরে খুন করেছে, অমুক করে, একটা প্রমাণ দিতে পারবেন না। কোলাবরেটর অ্যাক্ট হয়েছিল স্বাধীনতার এত বছর পরে, কোনো থানায় একটা জিডি হয় নাই, কোনো মামলা হয় নাই। যুদ্ধ অপরাধের মামলার আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে 1973 যে উদ্দেশ্যে ওই আইনটা হয়েছিল, আপনারা সাংবাদিক জানেন, সেটাকে চেঞ্জ করে শেখ হাসিনা বেসামরিক লোকদেরকে সাজা দেওয়ার জন্য যুদ্ধ অপরাধী 195 জন পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। সিমলা চুক্তি হলো, ত্রিদেশীয় চুক্তি হলো। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং। ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রী চুক্তি করে এদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বকার বিভক্তিকে ফরগিভ অ্যান্ড ফরগেট। সেনা অফিসার যারা, এরাই ছিল কিন্তু ওয়ার ক্রিমিনাল, আইনটা তাদের জন্যই হয়েছিল। কিন্তু যারা বেসামরিক নাগরিক, যারা যুদ্ধ করে নাই, তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসি দিতে হবে, তাই আইনটাকে আবার এসে হাসিনা সংশোধন করলো। ফলে এই আইন, এই বক্তব্য, ন্যারেটিভের পিছনে কোনো সৎ উদ্দেশ্য নেই, একটা ব্যাড ইন্টেনশন আছে। এবং জাতিকে বিভক্ত করার প্রতিবেশী একটা দেশের নির্দেশেই কিন্তু শেখ হাসিনা এদেশের ইসলামপ্রিয় এবং আধিপত্যবাদ বিরোধী জনশক্তিকে ডিভাইড করে আওয়ামী লীগকে আজীবন ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল। সেটাই জাতি শোনে নাই। 24 জুলাই মাস এখন চলছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সে জাতি ওই ন্যারেটিভ যে কাজে লাগে না, সে জবাব তারা দিয়ে দিয়েছে। এবং যারা এটা করেছিলেন, এই ডিজাইন, এই ন্যারেটিভ, এই রাজনীতির অঙ্ক, সেটা তারা বিদায় নিয়ে তারা এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। এখন এই গান আবার ফখরুল তো গাওয়ার দরকার নাই, এটা তো ওনাদের গান না। তাহলে তো আমরা প্রশ্ন করতে পারি যে আপনারা 20 বছর বিএনপির সাথে জামাত জোট করলো, কখনো 4 দল, কখনো 18 দল, কখনো 20 দল। 91 সালে বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়ে সরকার গঠন করলো। অধ্যাপক গোলাম আজমের বাড়িতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জামাত বিএনপি ভোটটা দেয়, বিএনপি নেতারা তার বাড়িতে গেলেন। 2001-এ একসাথে সরকার গঠন করলেন। এই 20 বছর তো এই গান নেই, তাহলে এখন কেন ক্ষমার কথা বলেননি, ব্যাখ্যা চাননি? হোয়াই নাও? তার অর্থ হলো যে এখন ধীরে ধীরে এই গান অপ্রিয় হয়ে গেছে, মাটি নাই। ওনারা ওই ডুবন্ত মানুষ যখন বাঁচতে চায়, ভাসমান কোনো শ্যাওলা পাইলেও ধরে বাঁচতে চায়। তো এইভাবে ধরে বাঁচা যাবে না, জাতি এই গান আর শুনবে না। এই জন্য আমি মনে করি বিএনপি সহ সকলকে যে এটা একটা মীমাংসিত ইস্যু। বিএনপিকে ডুবন্ত বলছেন কেন? ডুবন্ত বলছি যে জাতির কাছে তারা আদর্শের দিক থেকে, চরিত্রের দিক থেকে তারা ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে। কোন জায়গায় আপনার মনে হয় যে আসলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? আপনি দেখতে পারতেছেন তো। আপনি কি মনে করবেন যে ক্ষমতায় চলে গেলেই শুধু বেঁচে থাকা হলো? নৈতিকতা, চরিত্র, আদর্শ, যা কথা দিচ্ছে তা রাখতে পারতেছে না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ তো সামনে তার থেকে মুখ ফেরায় নেবে, এটার একটা আলামত তারা টের পাচ্ছে। তো জুলাই সনদ নিয়ে শুরু থেকেই তো জাতির সাথে উনি দ্বিচারিতা করলেন। গণভোট, গণরায়, জুলাই সনদ, ঐক্যমত্য কমিশনের কত ইতিহাস তো আপনারা জানেন। ওনারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করলেন 17 আগস্ট নাকি 17 অক্টোবর। নভেম্বরের 13 তারিখে আমাদের প্রেসিডেন্সিয়াল অর্ডারে জুলাই সনদ বাস্তবায়ন আইনি ভিত্তির প্রক্রিয়া হলো। 25 নভেম্বর আপনার গণভোটের জন্য অর্ডিন্যান্স জারি হলো। 12 ফেব্রুয়ারি একই দিনে ভোট হলো। 3-4 মাস এই ঐক্যমত্য কমিশন থেকে 12 ফেব্রুয়ারি ভোট পর্যন্ত ওনারা কিন্তু বলেননি যে এই গণভোট সংবিধান বিরোধী, এই সংবিধান সংস্কার পরিষদ আমরা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ ওনার এখতিয়ার বহির্ভূত।
কোনোদিন 3 মাসে কথা বলে, যেই ভোট পেয়ে ক্ষমতা এসে বসে গেছেন সেই বলে ওটা বেআইনি, ওটা সংবিধানে নাই। তো তাহলে এই যে আমি বলছি যে ফ্রম দি ভেরি বিগিনিং অফ দ্য গভর্নমেন্ট এই যে দেওয়া কথাকে আপনি অস্বীকার করলেন, আপনি তো মেনে নিয়েছেন। এই যে গেজেট আমার কাছে আছে, সরকারের এই প্রেসিডেন্সিয়াল অর্ডারে বলা হয়েছে নির্বাচনের প্রথম পর্ব জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। সেখানেই জুলাই সনদে যে ঐক্যমত হয়েছে যা দলগুলোর মধ্যে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই ঐক্যমত হয়ে যাওয়া 30টি সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। উইদিন 30 days ওনারা ডাকেননি, ওনারা নর্মাল পার্লামেন্ট সেশন চালিয়ে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে সেখানে মুলতবি প্রস্তাব আনা হয়েছে, অনেক কিছু। এরপরে 180 দিন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, তার মধ্যে এই ঐক্যমত্য কমিশনের সংস্কারগুলো সমাধান করতে হবে। সে 180 দিন হতে আর কয় মাস আছে? তো তাহলে কথা দিয়ে তো কথা রাখছেন না। আমরা যখন পার্লামেন্টের এমপিরা প্রশ্ন করেছে কি আপনারা তো কথা দিয়েছিলেন, তো এটা যে ঠিক না, এটা যে সংবিধান বিরোধী, কথা তো তখন বলেনি, এখন বলেন কেন? তো আমরা বলেন যে তখন এই জন্য বলিনি যে এটা বললে যদি আবার ভোট না হয়, তাহলে মনে এক ছিল মুখে এক ছিল। তো আমি ওই জন্য বলছি যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জনগণের কাছে দেওয়া 5 কোটি মানুষ 70% ভোট দিয়ে যে জুলাই সনদের 30টি আইনি পরিবর্তনের পক্ষে ভোট দিল, সেটা উনি অস্বীকার করে যাচ্ছেন। সেই গণভোটের অর্ডিন্যান্স বাতিল করার জন্য ওনারা আবার একটা বিল আনছেন। তো এগুলো বলছি যে এই মানুষ তো বোকা না, এখন হকার ফেরিওয়ালাও বোঝে যে কি কথা দিল আর কি কথা রাখছে। আর ইলেকশন কিভাবে ইঞ্জিনিয়ারিং করেছেন, রেজাল্ট ম্যানিপুলেশন করেছেন, নির্দিষ্ট জায়গায় কায়দা কালাম করে কি করেছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত কিছু লোক বিএনপির মধ্যে থেকে এগুলো যে করেছে, এটা তো জাতি জেনে গেছে। সেজন্য টাইম উইল স্পিক, সামনের সময় কথা বলবেন। আপনি অনেকগুলো কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গগুলো আরও পরে আমি কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি যে প্রশ্নটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিল, এইটা আসলে শেষ হবে কোন জায়গাতে গিয়ে? উনি যেটি বলছেন যে আপনি বলছেন বারবার যে মীমাংসিত, তারপরে বারবার আমরা দেখছি উঠছে, এটা কোন শেষটা কোন জায়গায় হবে? এটা কি কোনো লিখিত রেজলিউশন দিলেই কি শেষ হবে বলে আপনারা মনে করেন? প্রশ্ন আসে কোনোদিন শেষ হবে না, এই কারণে হবে না যে যারা, সেটা কি আপনারা কখনো ভেবেছেন যে আসলে লিখিতভাবে এরকম ধরনের কোনো একটা রেজলিউশন দলের পক্ষ থেকে থাকলে এটি শেষ হবে? বা আমার মনে হয় না, অনেকে বলেন, তা আপনাদের কি মনে হয় আমি জানি না। যারা ওই যে একটা কথা গ্রামে প্রচলিত আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, আপনি যত সুন্দর করেই চলার চেষ্টা করেন, বলে ও হাঁটতে গেলে ওই বাঁকা দেখা যায়। তো এই জন্য জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে এই জুলাই গণ অভ্যুত্থানে যে অসাধারণ ভূমিকায় শত শত লোক অন্য দলেরও গিয়েছে, আমাদের লোকেরাও শহীদ হয়েছে। তো আমাদের এই দেশকে ভালোবাসার, এই দেশের পক্ষে যে আমরা আছি, বরং অন্যরা যে এই দেশকে অন্যদের কাছে বিকিয়ে দিতে চায়, আমাদের আর কি দিয়ে এটা প্রমাণ করতে হবে? ফলে এটা আপনারা কখনো ভেবেছেন যে আসলে এটা যদি আমরা করি তাহলে হয়তো এটা স্টপ হয়ে যাবে? আমরা দেখেছি মাঝখানে আপনারা পরিবর্তনের বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলেন, আবার দেখলাম সেটি আবার থেমে গেছে। আপনাদের লোগো বা আমরা তো কথা বলি, মানে এটার কোনো জবাব তো ওনারা দেন না। আর কথা বললে তো আবার দেখবেন বলবেন যে ওই যে এখন অনেকে বলে যে যখন এই কথাটা বলা হয় যে বললেন যে আমাদের নেতৃবৃন্দ তো যদি ওই সময়কার রাজনৈতিক ভূমিকায় কোনো ভুল হয়ে থাকে তো ওনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে জাতির কাছে দেখার আহ্বান জানিয়েছেন, যারা ওই সময় নেতৃত্ব ছিলেন। বলে অনেকে বলে যে না, ওইভাবে চাইলে হবে না, ওইভাবে বললে হবে না, তাহলে কীভাবে কী ভাষায় বলতে হবে, ভাষাটাও তাদের ড্রাফট করে দিতে হবে। তো সেই জন্য এই বিতর্ক তো আসলে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। আলটিমেটলি দেশের কোনো স্বার্থ, জনগণের কোনো স্বার্থ, কোনো কল্যাণ চিন্তা এর মধ্যে নাই। এটা আপনার কথা অনুযায়ী আমিও একমত যে এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। জাতিকে বিভক্ত করার এই সর্বনাশা পলিটিক্স কোনো দলেরই আর করা উচিত না। অবশ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, পার্লামেন্টে ইভেন কোনো মিনিস্টার শেষ অধিবেশনে, আমাদের বাজেট অধিবেশনের কনক্লুডিং সময় অনেকেই এই কথা বলেছেন যে আমরা এইসব পিছনের বিতর্কের, বিভক্তির প্রসঙ্গগুলো আর যেন আমরা না আনি, দেশ গড়ায় আমরা মিলেমিশে সামনে চলার চেষ্টা করি। অনেক সিনিয়র মন্ত্রীরা কিন্তু এটা ফিল করেন, কথা বলেন। তা আমি মনে করি এই কনসেনসাস, এই অনুভূতি যখন সবার মধ্যে জাগবে যে এই দেশের আসল বন্ধু কারা, আসল শত্রু কারা, কারা বেঁচে থাকলে কাদের ডেডিকেশনে দেশ এগিয়ে যাবে, শুধু
রাজনীতি আর দলের প্রতি অন্ধ হয়ে নয়, নির্মোহভাবে রাজনীতি বিশ্লেষণ যারা করবে, একটা সময় হয়তো তারা বুঝবে যে না, এটা এইভাবে চলতে থাকলে দুনিয়ার কোনো দেশে নাই। স্বাধীনতার সময় অনেক ডিফারেন্স ইস্যুতে বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু আফটার লিবারেশন তারা কিন্তু আবার একসাথে মিলেমিশে তারা দেশ গড়েছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ অনেক উন্নত হয়েছে। আমরা কিন্তু এই কারণে এই বিভক্তির রেখা থেকে বেরিয়ে আসতে পারছি না। এতে তো আধিপত্যবাদী শক্তি খুশি হয়, ফ্যাসিবাদী শক্তি যারা বিদায় ওরাও খুশি হয় যে ভালোই তো খেলা চলছে। গ্যালারিতে যেমন মানুষ খেলা দেখে তালি দেয়, এই সমস্ত ফখরুল ভাইয়ের বক্তৃতা শুনলে ওরা খুব খুশি হয়ে তালি বাজায়। ফলে আপনি বোঝেন না আপনার বক্তব্য কারা খুশি হয়। এটি তো বুঝতে হবে যে বক্তব্যে কার উপকার হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে। এই জন্য আমি সকলকে ওয়েলকাম জানাই। আসুন আমরা শান্তি, আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে যেমন বলেছেন যে আমরা গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালন করব না, আমরা কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। সব ভালো কাজে সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু মন্দ কাজে, জনস্বার্থ বিরোধী কাজে আমরা বাধা দিব, প্রতিবাদ করব, এবং সেটা কনস্ট্রাকটিভ হইতে তাই করা হচ্ছে। এই জন্য প্রচলিত জ্বালাও পোড়াও ভাঙচুর এটা সেটা আমাদেরকে বলে যে তোমাদের ইলেকশন এইভাবে হারাই দিল, তোমরা তো মেনে নিলে কেন? আমরা তো হরতাল মরতাল জ্বালাও পোড়া ভাঙচুর করে দিই। আমি বলি এটা করলে মানে খুব খুশি হইতা। আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে অনেক কষ্ট নিয়েও কিন্তু আমরা নির্বাচনের প্রশ্নবিদ্ধ এইসব ফলাফল মেনে নিয়ে দেশটা গড়ার, আর কত জাতি রক্ত দেবে, কত অভ্যুত্থান আর কত জীবন প্রয়োজন। এই জন্য আমাদের যদি কোনো ক্ষতি হয়ও তো ওটা মেনে নিয়ে আমরা বলেছি না, এবার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। আছি, আমরা অপোজিশনে আছি, আমরা কাজ করি। জনগণ যেদিন আমাদের চাইবে আমরা সেদিন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করব। এটার জন্য আমরা পেরেশান না, হয়রান না। ফলে ক্ষমতাসীন বিএনপির এত হয়রান হয়ে যাওয়ার দরকার নেই। আমরা কইতেছি না যে কালকে এক দফা এক দাবি তোমাকে টেনে বের করে দেবো। কি কারণে এত অস্থির হওয়ার দরকার? এটা নতুন নতুন কথা এক একটা, যেগুলো আওয়ামী লীগের ভাষা, সেগুলো এখন বিএনপির মুখে এসে যাচ্ছে। ওই প্রশ্নতে কোনো জবাব নেই যে এতদিন আপনার এই কথা বলেননি 20-25 বছর, এই ভাষা এখন আপনার মুখে কেন? এটা ওনাকেই বলবো যে উনি একটু আত্মসমালোচনা করুক, উনি একটু নিজে আয়নার সামনে দাঁড়াক। জি, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও আসছি আলোচনায়। থ্যাংক ইউ। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার একটু আপনি সংস্কারের কথা বলছিলেন, আমরা সবাই জানি সেই বিষয়গুলো নিয়ে। আপনার এই বক্তব্য দিয়ে আমি আবার শুরু করতে চাই পড়বে। আপনি সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন, বিএনপি কেন গণভোটের রায় মানতে চাইছে না তার প্রধান কারণগুলো হচ্ছে 11 দল ও ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, কিন্তু বিএনপি এই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা চায় বিদ্যমান অবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা থাকুক, যাতে দলের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়। আপাতত এটুকু, তারপরে আমি আবার ধন্যবাদ আপনাকে। আপনি মানে রাইটলি আপনি আমাদের সামনে তুলে ধরেছেন যে বিএনপি খুব সুকৌশলে দুইটা জিনিসকে গুলিয়ে ফেলছেন, পাবলিককে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু দুইটা জোড়া শব্দ আমি বলবো, আমার দর্শক শ্রোতা দেশ বিদেশে বুঝতে পারবেন। একটা হচ্ছে জুলাই সনদ আর গণভোট। এখন কিন্তু এটা এক জিনিস নেই, ওইটা আমি একটু ক্লিয়ার করব। আর একটা হচ্ছে যে আপনার ওই বলে গেলাম, মনে আসলে পরে বলবো, এটা প্রথমটা বলে নিই। জুলাই সনদ আর গণভোট এখন আর এক নেই, কারণ জুলাই সনদে আমরা 84টি বিষয়ে একমত হয়েছিলাম। আমরা 33টি রাজনৈতিক দল 72টি বৈঠক করেছি 9 মাস। সেখানে 84টি আমরা সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ আমরা প্রণয়ন করেছি। সেখানে 47টি সাংবিধানিক পরিবর্তনের বিষয় ছিল, তার মধ্যে 30টি বিষয়ে একেবারে সব ফ্যাসিবাদী দলগুলো, বিরোধী আন্দোলনের লোকগুলো আমরা একমত ছিলাম। কোনো পয়েন্টে ওই পয়েন্টগুলোর মধ্যে 47টি সাংবিধানিক বিষয়েও অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন কথা হলো যে জুলাই সনদের 84টি প্রস্তাবের উপরে ঐক্যমত্য কমিশন যে লাল একটা বই ছেপেছে দেখেছেন, ওর মধ্যে প্রত্যেকটা দফা আলাদা উল্লেখ করা আছে। সেখানে যে যে
দফার সঙ্গে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে মৌলিক প্রায় 10টা পয়েন্ট, বেসিক সাংবিধানিক বিষয় যেগুলো না মানলে সংস্কারের উদ্দেশ্যে যে এত আন্দোলন, এত অভ্যুত্থান, এত রক্ত, একটা রাষ্ট্রকে বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপর দমন পীড়ন, লুটপাট, এগুলো হবে না, পরিবর্তন সেটা হবে না। ওনারা যেভাবে জুলাই সনদটাকে চাচ্ছেন, ওই যে বলে না যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব, প্রধানমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, আইনমন্ত্রীও বলেন, কিন্তু ওই বইয়ের মধ্যে আছে, প্রথম নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ঐক্যমত্য কমিশনের অন্য দলগুলো বলেছে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী থাকবেন, অন্য কোনো পদে থাকবেন না। এটা ওনারা মানেন না, ওনারা অন্য দলের চিফ থাকার ব্যাপারে একমত। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি ঐক্যমত্য কমিশনের একমত, তার একটা সিস্টেমে ওনারা নোট অফ ডিসেন্ট পিয়ার উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হবে, ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70, সেখানে অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা, নানান ইস্যুতে বাদে অনেক আলোচনার পরে অধিকাংশ দল যেখানে আমরা একমত হয়েছি তার একটা পয়েন্টে ওনারাও নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আন্তর্জাতিক চুক্তি, আইন উভয় কক্ষে অনুমোদন করতে হবে, লোয়ার আপার, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আপনার আপিল বিভাগের, তারা বলছেন যে ভোটের, আমি বলি পয়েন্টটা ক্লিয়ার, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে চিফ জাস্টিস নিয়োগ করতে হবে, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আরও অনেক কথা ওনাদের আছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, তারপরে আপনার স্পিকারের নেতৃত্বে কমিটি গঠন করে উভয় দলকে নিয়ে পিএসসি গঠনের যে প্রস্তাব, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ইলেকশন সিস্টেম, এই গুরুত্বপূর্ণ 10-11টা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। তো এগুলো বাদ দিয়ে যে সংস্কার ওনারা করতে চান সেটা একটা ইম্যাটেরিয়াল, এতে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার কোনো তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কারণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির যে ক্ষমতা, পিএসসি গঠন করা, আপনার অ্যান্টি কারাপশন কমিশন গঠন করা, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতিতে প্রজ্ঞাপন জারি হয়ে যায়। আমরা এই জায়গায় বলেছি নো, ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন, আর মাঝখানে কখনো আলাদা জুডিশিয়ারি হোক, আলাদা কোনো অথরিটি হোক, স্পিকার হোক, একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি থাকবে, তারা এইসব সাংবিধানিক পদগুলো পূর্ণ করবে। তো এই 10-12টা জায়গায় ওনারা নো বলেছেন। এইটা ওই বইতে লেখা আছে যে এই জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট, যেটা আপনি বলতে চাচ্ছিলেন। ওনারা কথা হচ্ছে ওই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে যা থাকবে সেই জুলাই সনদকে ওনারা সংবিধান সংশোধন আকারে অ্যামেন্ডমেন্ট করে পার্লামেন্টে বিল এনে ওনারা এটাকে বাস্তবায়ন করতে চান। এটাই হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার ওনাদের ব্যাখ্যা। আর আমরা বলছি নো। গণভোট যেটা হয়েছে, এই 84টি সংস্কারের বিষয়ে গণভোটে 4টি প্রশ্নে যে ব্যালটে দেওয়া হয়েছিল, ওই 4টি প্রশ্নের মধ্যেই কিন্তু 84 সংস্কার প্রস্তাবের মূল কথাগুলো ওখানে নিয়ে আসা হয়েছে। আপনি পড়েছেন, আমার এখানেও সেই ব্যালটের বক্তব্যটা আছে। তো প্রায় 70% লোক ওখানে হা বলেছে। তার অর্থ হলো ওই 84টি সংস্কার প্রস্তাব ওনারা মানেন। ওই 84টি সংস্কার প্রস্তাব অর্থাৎ গণভোটের যে প্রশ্নের মধ্যে কিন্তু বিএনপির এই নোট অফ ডিসেন্ট নাই। 70% ভোটের কারণে ওই নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে। ফলে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গণভোট অ্যান্ড জুলাই চার্টার। এইটা ওনারা কখনো একবারও বলেন না যে না আমরা গণভোটের রায় মানব, একদিনও বিএনপির মুখে শুনবেন না। কিন্তু জুলাই সনদ মানব তা বারবার বলে। মানুষ মনে করে কিরে, সরকার তো জুলাই সনদ মানতে চায়, তো জামাতের 11 দল বলে যে মানে না। এই না মানার ফাঁক ওনারা পারলে বলুক যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটা আমরা মানব। ওনারা বলেন না আমরা পার্লামেন্টের মেজরিটির জোর দিয়ে ওখানে সংবিধান সংশোধন করব। আপনার ওই পার্লামেন্টের মেজরিটির চেয়ে গণভোটের মেজরিটি সবচেয়ে বেশি। আপনি ওখানে সব মিলিয়ে পার্লামেন্টে যত ভোট পেয়েছেন এমপিরা, বিএনপির এমপিদের যদি ভাগ করি তো সব মিলিয়ে কত ভোট পাবেন? প্রায় 3 কোটির মতো ভোট হবে আপনাদের। আপনার 5 কোটি ভোট যে গণভোটে দিয়েছে। আর জাতীয় সংসদের ভোট হচ্ছে ভোটারের ডেলিগেটেড পাওয়ার এসে এমপিরা এনজয় করছে। কিন্তু গণভোটের যে রায়, ভোটার কাউকে পাওয়ার ডেলিগেট করেনি, সোজা ভোটার সরাসরি হা বলে দিয়েছে। ওটা কোনো ব্যক্তিকে ভোট দেয় নাই, সংস্কারকে সে ভোট দিয়েছে। ফলে আমরা বলছি যে এই জায়গাটা বিএনপি ধুমরে জাল তৈরি করছে। ফলে ওনারা যদি সংস্কারের ব্যাপারে সিনসিয়ার হন, তাহলে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার, এবং সেখানে এইটা মেনে এইটা সংশোধন করে 180 দিনের মধ্যে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করতে হবে। এটা আরেকটা কথা আমি ভুলে যাচ্ছি, মনে পড়লে বলবো, যে এই কথাগুলো নিয়ে ওনারা একটু দ্বিচারিতা করছেন আর আমাদের বলতেছেন যে জামাত সংশোধন সংবিধান সংস্কার চায় না, কারণ আমরা পার্লামেন্টে প্রস্তাব দিয়েছি যে সংবিধান সংস্কারের জন্য আসলে একটা বিশেষ কমিটি করি, আমরা নাম দিয়েছি, আপনারাও 5 জন দেন, সেই বিশেষ কমিটি সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য একটা প্রস্তাব আনুক। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সেই কমিটিতে যাচ্ছেন না। আমরা যাচ্ছি না, তারপরে যেটুক বলি তা কিন্তু ওনারা বলেন না। আমাদের নেতা লিডার অফ দি অপোজিশন ডক্টর শফিক সাহেব বলেছেন ঠিক আছে, এটা তো করা উচিত ছিল সংসদ অধিবেশন ডাকার প্রথম 30 দিনের মধ্যে, যে কোনো কারণে আপনারা করতে পারেননি, ফেল করেছেন। এখন যেহেতু বিকল্প আপনারা সংবিধানটাকে পরিবর্তন করে আমাদের জুলাই সনদ মানতে চান, তাহলে আপনারা সংবিধান সংস্কার করুন, সংবিধান সংশোধন নয়। আপনার কাছে আছে বিএনপির যে 31 দফার প্রথম দফা হচ্ছে তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব। এখন কিন্তু সংস্কার আর বলেন না, সংস্কার আর সংশোধন। এবার মনে পড়ছে সেই ভেজালটা, ওদিকে গণভোট আর জুলাই সনদের ভেজাল, এখানে হচ্ছে সংশোধন আর সংস্কারের ভেজাল। ওনারা বলে আমরা সংশোধন, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশন করে নাই, এর নামই হলো সংবিধান সংস্কারের জন্য করা হয়েছে। তো অ্যামেন্ডমেন্ট এক জিনিস আর রিফর্ম আর এক জিনিস। সংশোধনটা হচ্ছে আপনি 2-4টে লাইন ব্যাখ্যা, একটা অধ্যায়কে কিছু ভাষা বাক্য শব্দ চেঞ্জ করবেন, অ্যামেন্ডমেন্ট, এটা আপনি পার্লামেন্টে করতে পারেন। কিন্তু সংস্কারের জন্য তো আইন বলে দিয়েছে, এই গেজেট বলেছে আপনাকে একটা সংস্কার পরিষদ গঠন করতে হবে গণভোটের ভিত্তিতে, এবং সেখানে রীতিমতো ওই আইন অনুযায়ী এই প্রস্তাব এনে ওখানে পাস করতে হবে। ফলে আপনি পার্লামেন্টে বিল এনে আপনি সংস্কার করবেন কেন? সংস্কার করার জন্য তো একটা গেজেট আইন হয়ে গেছে, আপনাকে এই আইনের আওতায় এসে সংস্কার করতে হবে। ফলে সংস্কার হলো সংবিধানের কাঠামোগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, নেচারটাই চেঞ্জ হয়ে যাবে। ওনারা এটা চেঞ্জ করতে চান না, কারণ ওনারা মনে করেন এটা যদি চেঞ্জ হয় তাহলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক, তার লাগাম টানা যাচ্ছে না। ওনার কথায় দুদক হবে, ওনার কথায় পিএসসি হবে, ওনার কথায় চিফ জাস্টিস হবে, ওনার কথায় কেয়ারটেকারের চিফ হবে। তো এই ক্ষমতা তো ওই আওয়ামী লীগের হাতেই ছিল। তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিবাদ অ্যান্ড বিএনপি? আমরা তো সেই লাইনে চলে যাচ্ছি। এই জন্য আপনি আমার যে বক্তব্যগুলো কোট করেছেন, এই দুটো শব্দ হচ্ছে কনফিউশন সৃষ্টি করছে। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আর জুলাই সনদ আর গণভোট, 2 আর 2 4টে শব্দ জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমাদের বিএনপির একজন মন্ত্রী আছে, যদিও তার দপ্তরটা স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। তো সর্বমন্ত্রী এই কনফিউশনটা সুন্দর করে সাজাতে পারেন। এই জন্য ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার তিনি হাউজে বসে থাকেন, অথচ উনি বলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি বলছি। পার্লামেন্টে আমিও ছিলাম, আপনারা অনেক পার্লামেন্ট দেখেছেন, এই নজির পাবেন না যে প্রধানমন্ত্রী বসে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পক্ষে কোনো মন্ত্রী, উনি থাকেন না, কোনো কারণে আসেন না, তার পক্ষে অনেক মন্ত্রী উনি রোল প্লে করে যাচ্ছেন, নীরব প্রধানমন্ত্রী। সেই জন্য 21শে টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিভ্রান্তির বেড়াজালটা ছিন্ন করার জন্য আমি এই তথ্যটা দিলাম যে 4টা শব্দ নিয়ে বিভ্রান্তি, গণভোট, জুলাই সনদ, এখন আর এক নেই। বিএনপি গণভোটকে আলাদা করেছে যে আমার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যা থাকবে ওইটা হচ্ছে আমার গণভোট, আর জুলাই সনদ। আর আমরা বলছি না, গণভোটে যা রায় দিয়েছে সেটাই পুরাটা মানেন, যেটা গেজেটে আছে। আর আপনি বলেন এটা রাষ্ট্রপতির এখতিয়ার না, এটা সংবিধানের প্রতি এত 4 মাসের সংবিধানের কথা বলেনি, যেই ক্ষমতায় গেছেন আপনি সেটা বলতেছেন। তো আপনার পার্লামেন্টের মেজরিটি আর রায়ের চেয়ে গণভোটের মেজরিটি আইন অনুযায়ী বেশি শক্তি, ওখানে 70 ভাগ, প্রায় 5 কোটি মানুষ হা বলেছে। উইদাউট নোট অফ ডিসেন্ট তারা এই সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও তো গণভোটে ভোট দিয়েছে হার পক্ষে, আইনমন্ত্রীও নিশ্চয়ই দিয়েছে, ওনার হার পক্ষে তো ক্যাম্পেইন করেছিলেন। তাহলে আমি এই সুধারণা করবো যে ওনার হাতে ভোট দিয়েছেন, তা হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে সংস্কার প্রস্তাব আপনি মেনে নিয়েছেন। এখন কেন এটা মানবেন না গণভোট? তার অর্থ হলো যে আপনি যে কথা দিয়েছেন, যে ভোট নিজে দিয়েছেন, সে নিজের ভোটকে আপনি ইগনোর করছেন। তাহলে পার্লামেন্টে বলেন যে না আমি হাতে ভোট দিইনি, নাতে ভোট দিয়েছি, তাও বলেন না, ওদিকে গণভোটও মানেন না।
এটা ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আমি ভবিষ্যৎ দেখছি একটা বড় সংকট। দ্রব্যমূল্য, জ্বালানি, গ্যাস, খুন, হাম, বহু কিছু জনদুর্ভোগের ইস্যু আছে, বর্ডার কিলিং, পুশিন, অনেক কিছুই হইতেছে। কিন্তু এই যে রাজনৈতিক সংকটটা বিএনপির কারণে তৈরি হলো, কারণ দেওয়া কথা ওনারা 180 ডিগ্রি রিটার্ন করেছেন, উল্টে গেছেন। আমি তো প্রমাণ দিলাম যে এই টাইমে এই করবেন বলে আপনি গেজেট অনুযায়ী সব মেনে নিয়ে আপনি ভোটে চলে গেছেন। আপনি ভোট না করতেন যে না এই গেজেট মানি না, এই গণভোট মানি না, এই গণভোটের প্রস্তাব তো বিএনপির দেওয়া রে ভাই। সালাউদ্দিন ভাই তো কয় যে আমি তো গণভোটের প্রস্তাব, তো এখন সে গণভোট মানো না কেন? তারপরে একটা কথা ওনারা বলেন, সেটা আজকে একটু ব্যাখ্যা করি। জি অবশ্যই। একটা পয়েন্ট সেদিনও বলেন যে ওখানে একটা কথা লেখা আছে, মির্জা ফখরুল ভাই বলছেন পার্লামেন্টে, যে দল সরকার গঠন করবে জুলাই সনদে কথা বলা আছে, তারা তাদের মতো করে এটাকে সংশোধন করতে পারবে। সেটা কোথায় বলা আছে সেটা দেখেন। সেই পয়েন্টটা হচ্ছে যে ওই 30টা সাংবিধানিক পরিবর্তন মেনে নেওয়ার পর যেটা গণভোটে হয়ে গেছে এটা সবাইকে মানতে বাধ্য থাকতে হবে, এটা এখানে বলা আছে। আপনাকে আমি বলি, সেটা মানতে হবে। তারপরে ক্ষমতায় যে দল যাবে, যদি অপরাপর কোনো সংস্কার তারা করতে চায়, তারা তাদের দলের সিদ্ধান্তে করতে পারবে, প্রোভাইডেড গণভোটে যে কয়েকটা ঐক্যমত হয়ে গেছে সেই 30টি সাংবিধানিক বিষয় তাদেরকে মানতে হবে। আপনাকে আমি দেখাচ্ছি, এই যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবে। গণভোটের 4টি প্রশ্নের শেষ প্রশ্ন গেজেটে বলা হচ্ছে। তারপরে বলতেছে যে যদি এর বাইরে কোনো অপরাপর সংস্কারের চিন্তা থাকে, সেটা ক্ষমতাসীন দল তাদের ঘোষিত ইশতেহার অনুযায়ী সে সংশোধন করতে পারবে। কিন্তু গণভোটে অনুমোদিত হওয়া যে 30টি প্রস্তাব, ওইখানে কোনো হাত দেওয়ার ক্ষমতা নাই। এটা 70% মানুষের ম্যান্ডেট। এটা বলেও কিন্তু বিভ্রান্তি শোনাচ্ছে যে না আমরা তাহলে অধিকাংশ আসন পেয়ে যারা যাবে তারাই যদি তাদের মতো সংস্কার করতে পারতো, তাহলে কি প্রয়োজন ছিল ঐক্যমত্য কমিশন করার? এটা ভেজাল বাঁধবে বলেই তো জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, এবং বহু এক্সপার্ট দিয়ে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই সমস্ত সিস্টেম করা হয়েছে। সেই জন্য আমি দেশবাসীকে অনুরোধ করব, রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে রাজনীতির এই সংকট দেশকে হয়তো একটা অন্ধকারের দিকে আল্লাহ না করুক নিয়ে যেতে পারে। সে অপরিণামদর্শী পথের যাত্রা থেকে ফিরে আসবার সময় আছে। এখনও বাজেট অধিবেশন চলছে, 7 তারিখে বিরতির পর 7 তারিখে আবার অধিবেশন বসবে, এখনও সময় আছে। ইচ্ছা করলে বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এই চলতি অধিবেশনই ডাকতে পারেন, ডেকে ওনাদের এই সংস্কার প্রস্তাবটা সেখানে আনতে পারেন, আলোচনা করতে পারেন। এভাবেও কিন্তু এই জাতির কঠিন সংকটটা সমাধান হতে পারে। এবং এখন একটা পার্লামেন্ট হয়ে গেছে, রাজনীতির যে কোনো বিতর্ক পার্লামেন্টে হয় সমীচীন, এটাকে রাজপথে ঠেলে দেওয়া ঠিক না। আর ওনারা যদি ঠেলেই দেন, জাতিকে ওয়াদা যদি রক্ষা নাই করেন, তো যে জাতি আমাদেরকে ভোট দিয়ে বলেছে তোমরা এই রক্তাক্ত জুলাই সনদ বাস্তবায়ন করো, ওই জাতির রায়ের প্রতি সম্মান দেখাতে আমাদেরও হয়তো, যদি পার্লামেন্ট এটা সলিউশন না করে, তো আমাদেরকেও রাজপথে চলে যেতে হতে পারে। আমরা তা চাই না। এখনো সময় আছে, পার্লামেন্টকেই এই বিতর্ক, এই জটিলতা সমাধানের জায়গা বানানো হোক, এটা আমার অনুরোধ। জি, আপনার বক্তব্য নিশ্চয়ই সবাই দেখছেন, শুনছেন। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আজকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে, বিচারের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের রিপোর্টের উপরে নির্ভর করবে তারা আসলে রাজনীতি করতে পারবে কি পারবে না। আপনার কাছে কি মনে হয়? আর এর বাইরে আমরা দেখছি যে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় তারা ঝটিকা মিছিল করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এইসবের পিছনে কি কারণ মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যে বা নিষিদ্ধ দল নিষিদ্ধের বিষয়টি আপনি কি, একসময় আপনাদেরকেও নিষিদ্ধ করা হয়েছিল, সেই বিষয়টি আপনার? আমাদেরকে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা তো চরম অন্যায়ভাবে করা হয়েছিল। আমরা একটা বৈধ রাজনৈতিক দল ছিলাম এবং আমরা দেশের জনগণকে নিয়ে রাজনীতি করছিলাম, এবং একমাত্র রাজনৈতিক খারাপ উদ্দেশ্যেই কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদেরকে কখন নিষিদ্ধ করলো? একেবারে শেষ মুহূর্তে, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, এবং সারা দেশ থেকে যে ইনফরমেশন আসছে সে আন্দোলন আর থামানো যাচ্ছে না। সমন্বয়কারীর প্রধান
সিরিয়ালি সব আটকে ফেলতেছে, কিন্তু আন্দোলন মোটে থামানো যায় না, জীবন দিচ্ছে। ওই কয়েক গুলি করলে যারে মারি শুধু সেই থাকে, মরে, আর তো সব থাকে। তো এখন আমরা তো তখন কারাগারে, আমাকে তো 19শে জুলাইতে গ্রেপ্তার করা হয়েছিল। ভেতরে অনেক বড় বড় সাবেক সেনা কর্মকর্তা এবং অন্যান্য এজেন্সির লোকেরাও কারাগারে ছিল। তাদেরকে আমিও জিজ্ঞেস করেছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল কেন 1 তারিখে, 1 আগস্ট নিষিদ্ধ করে দিল। তা বললো যে গভর্নমেন্টের পক্ষ থেকে এই আন্দোলন কেন থামানো যাচ্ছে না, এত আর্মি, দেখামাত্র গুলি, কারফিউ, ইন্টারনেট নাই, নানান রকম আইন কানুন করে দিয়েও আন্দোলন তো থামে না। দিনে দিনে উত্তাল আন্দোলন, সারা দেশ থেকে রাজধানীমুখী জনস্রোত প্রধানমন্ত্রীর দিকে যাবে। তখন প্রাইম মিনিস্টার তার বিভিন্ন এজেন্সিকে দিয়ে এটা সার্ভে করেছে, তদন্ত করেছে, ইনভেস্টিগেট করেছে, কেন থামানো যাচ্ছে না। সবাইকে তো গ্রেপ্তার করা হইতেছে, প্রধান সমন্বয়কদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, কারণ কি? ওনারা আমাকে বললেন যে গভর্নমেন্টের কাছে মেসেজ হলো যে আন্দোলনকে ধরেই রেখেছে হচ্ছে জামাত আর শিবির, ফলে এইটারে আগে বন্ধ করো। তারা মনে করছে এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আগ্রাসন, আধিপত্য এবং দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, খুন এবং সমস্ত জনবিরোধী ক্ষোভ থেকে যে একটা আউটবাস্ট, তারা মনে করেছে আন্দোলন ধরে রাখার পেছনে জামাতি হচ্ছে ওয়েল ডিসিপ্লিনড, ডেডিকেটেড একটা ফোর্স। ফলে এইটাকে নিষিদ্ধ করতে পারলে আন্দোলন থামানো যাবে, আমার সরকারে থাকা, ক্ষমতায় থাকা নিরাপদ হবে। সেজন্য আপনার প্রশ্নটা যে আমাদের নিষিদ্ধ করেছিল একবার ব্যক্তির ক্ষমতার স্বার্থে, দেশ জাতির কোনো স্বার্থ তার ছিল না। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার এটা কোনো একটা দলের নয়, এটা যারা করেছিলেন তখন কোনো দলের সরকার ক্ষমতায় ছিল না, হোল পাবলিক সেন্টিমেন্ট তারা খেয়াল করেছেন। হাজার হাজার লোককে খুন করেছে, কি নিষ্ঠুর বর্বরভাবে মানুষকে খুন করেছে, তার জন্য একটু দুঃখ প্রকাশ করে নাই। আর তারা, আপনি হেফাজতের শাপলা চত্বরের খুন, কিভাবে আলেম ওলামা মাদ্রাসাদের হত্যা করলার, শেখ হাসিনা বলে যে হুজুররা সব গায়ে রং মাখায় শুয়েছিল, তারপরে হেলিকপ্টার দিয়ে, একই যুদ্ধ যে একটা দেশের সাথে আরেকটা যুদ্ধ, একটা দেশের সরকার হেলিকপ্টার সেই দেশের নাগরিককে হত্যা করে, পৃথিবীতে বিরল। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, ব্যবসায়ী, হকার, যেভাবে তারা হত্যা করেছে, 30-40 হাজার লোক আহত হয়েছে, এটাকে বলা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধী। তো সেই সময়কার সরকার, ল এনফোর্সিং এজেন্সি যারা ছিলেন, তারা বিশ্লেষণ করে দেখেছে যে এরকম অপশক্তির বিচার হওয়া উচিত, তাদের রাজনৈতিক তৎপরতা বন্ধ থাকা উচিত। সরকার সিদ্ধান্ত নিয়েছে, ফলে সরকারের এটা দেখতে হবে যে এই সিদ্ধান্তের বাইরে যদি কোনো অপতৎপরতা চলে, এবং কেউ বলতেছে যে না, শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন, অমুক তারিখে এসে যাবেন, এবছরই এসে যাবেন, মাঝে মাঝে একটু গুপ্ত মিছিল টিছিল এটা সেটা হইতেছে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। যদিও গত কালকে এক বক্তৃতায় শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো ক্রমেই এই ফ্যাসিবাদী শক্তির এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদেরকে এটা আসতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। যদি তিনি সিনসিয়ারলি বলে থাকেন, আমি তাকে ধন্যবাদ জানাই, সেই কথার উপরে যেন সরকার ঠিক থাকে। আর আইন আছে দেশে, যদি কেউ এটাকে মনে করে এটা বেআইনি হয়েছে, আমরা তো কোর্ট ফেস করেছি, আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আমরা কোর্ট ফেস করেছি। এটা কোনো ব্যক্তির করুণায় নয়, কোর্টের আপিল ডিভিশনে সব কিছু শুনানি করে জামাত ইসলামী নিবন্ধনকে ফেরত দেওয়া হয়েছে। তো যদি ওনারা মনে করেন যে এটা বেআইনি, তো কোর্ট ইজ দেয়ার, তারা কোর্টে যেতে পারেন, এসব আইনি পথ তো খোলা আছে। কিন্তু জনগণের পারসেপশনটা হচ্ছে যে এই শক্তি মানুষের আইন শৃঙ্খলা, শান্তি, দেশের উন্নয়ন বিঘ্ন ঘটাবে। তাই সরকার এটাকে স্থগিত করেছে বা রাজনৈতিক কর্মতৎপরতা নিষিদ্ধ করেছে। এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে এটার পিছনে কি কারণ ছিল এবং এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, জনগণের সেন্টিমেন্ট কি ছিল, এটা সরকারের দায়িত্ব। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বলতে পারি যে সেই সময়ে সরকারের এই সিদ্ধান্ত যথার্থ ছিল। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। জুলাই 2 বছর পূর্তি আমরা পালন করছি এই মুহূর্তে। 2 বছর আপনার কাছে কতটুকু মনে হলো যে সেই যে আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষা বলা হয়, সেই আকাঙ্ক্ষার কতটুকু আমরা আসলে সেটি বাস্তবায়ন করতে পেরেছি বা সেটির দিকে আমরা যেতে পারছি? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো মনে করি যে জুলাই অভ্যুত্থান আন্দোলনের যে সুফল আমরা আসলে পেয়েছি,
বড় সুফল পেয়েছি, এটা জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এটা অন্য কোনো সময় এত অভূতপূর্ব জাতীয় ঐক্য দেখা যায়নি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং সেই জনগণের ঐক্যকে ভাঙার জন্য দমন পীড়ন, নির্যাতন, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সমস্ত শক্তি নিয়োগ করার পরেও ফ্যাসিবাদের সেই ঘাতককে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ফলে এটা জুলাই অভ্যুত্থানের বড় শিক্ষা যে শুধু উন্নয়ন, টাকা পয়সা দিয়ে উন্নয়নের ফুলঝুরি শুধু মানুষের ক্ষমতায় রাখতে পারে না। মানুষের ভালোবাসা, আস্থা, সমর্থন এটা সুশাসন দিয়ে আসে। কর্তৃত্ববাদী ভিন্ন মতকে দমন, দুর্নীতি করবেন আর আপনি উন্নয়নের একটা নাটক সাজিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন, এটা যে সঠিক নয়। জনগণকে এর সব কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল জুলাই গণ অভ্যুত্থান। সেকেন্ড, যে রাষ্ট্র সংস্কারের যে একটা ইউনিফর্ম থিঙ্কিং জাতির মধ্যে হয়েছিল, যে রাষ্ট্র কাঠামো থাকলে দুর্নীতি হয়, চুরি হয়, দলীয় লোক নিয়োগ হয়, ভিন্ন মতের রাজনীতি করতে দেব না, আমি একাই থাকবো, দ্যাট ইজ কল্ড ফ্যাসিজম। এই ব্যাখ্যা জনগণ এবার বুঝেছে এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই একটি গণতান্ত্রিক বৈষম্যহীন দেশ গড়ার সংস্কারের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। সুন্দর একটা সংস্কার প্রস্তাব আমরা অনুমোদন করেছি ঐক্যমত্য কমিশনে। এখন জাতির কাছে একটা অপূর্ব সুযোগ এসে হাজির। এটা সরকারি দলের পক্ষেই সম্ভব। সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে সংবিধানের সংস্কার করে 180 দিন বলতে 6 মাস, তো 6 মাস শেষ হতে আর বেশি বাকি নেই। তার মধ্যেই এই সংস্কারটা করলে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের সুফলটা ঘরে আসবে। আর এর জন্য যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হাজার হাজার পঙ্গু, তাদের সুচিকিৎসা, তাদের সম্মান, তাদের পুনর্বাসন, এটাও আমরা যারা এই জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি নাগরিক, তাদের একটা পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। জুলাইয়ের এই রক্তাক্ত আন্দোলনের মাসে একুশে টেলিভিশনের মাধ্যমে সকল জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি আমাদের আমির এবং লিডার অব দি অপোজিশন, তার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং দোয়া জানাই। দেশবাসীকেও দোয়া জানাই যে আপনাদের অকুতোভয় সমর্থনে কিন্তু ফ্যাসিবাদ কি তা আমরা বুঝেছি, কর্তৃত্ববাদী শাসন কি তা আমরা বুঝেছি। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোটের গণরায়কে আমরা কার্যকরী করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, আরও অনেক কিছু জানার ছিল, হয়তো ভবিষ্যতে কখনো আবার সময় পেলে সেই বিষয়গুলো আমার কাছ থেকে আপনারা জানতে পারবো। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ একুশে টেলিভিশনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।